চিকিৎসা পর্যটনে ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী বাংলাদেশিরা, এটি আজকের সমকালের প্রধান শিরোনাম। রিপোর্টটি করেছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। আপনাদের সঙ্গে রয়েছে আমি, মামুন সোহাগ। জাহিদ ভাই, শুরুতেই আপনাকে স্বাগত। আপনি আজকের প্রধান শিরোনাম, সমকালের প্রধান খবর ছিল আপনার, সেখানে আপনি উল্লেখ করেছেন চিকিৎসা এবং পর্যটনে বিশেষ করে বাংলাদেশিদের একটা ব্যাপক যাতায়াত ছিল আমাদের প্রতিবেশী দেশ ভারতে। তবে আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে এখন বাংলাদেশিরা ভারতের ভিসা নানা কারণে ভারত না যাওয়ার সুযোগ পেতে আসলে এখন থাইল্যান্ডমুখী হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার কাছে কি কি তথ্য আছে যদি একটু দর্শকদের বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে বাংলাদেশের একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে, কূটনীতিক উত্তেজনা চলছে। এটা আপনারা দেখছেন ভারতের সঙ্গে কি পরিমাণ উত্তেজনা আমাদের এখন বিরাজ করছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখন ভারতে কিন্তু পর্যটন ভিসা বন্ধ, হেলথ ভিসা অনেকটা কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার কারণে আপনার আমাদের অনেক মানুষ, আমি শুনতে পেয়েছি যে বিকল্প পথ খুঁজছে চিকিৎসার জন্য, কিংবা ট্যুরিস্টরা বিকল্প পথে এগোচ্ছে। আপনি একটা তথ্য হয়তো আমি আজকে নিউজে উল্লেখ করেছি, ভারতে কিন্তু শুধু চিকিৎসার জন্য বছরে 25 লাখ মানুষ বাংলাদেশ থেকে যায় এবং $500 বিলিয়ন কিন্তু ভারত বাংলাদেশ থেকে আয় করে। তো এই 25 লাখ মানুষ এখন বিকল্প পথ খোঁজার জন্য তারা বিভিন্ন দেশে, তাদের চিকিৎসা যেহেতু তাদের চলবে সেই জন্য তারা বিভিন্ন দেশে তালাশ করছে। তো আমি 5 আগস্টের পর গত 8 আগস্ট একবার থাইল্যান্ডে গিয়েছিলাম। তখন যে দৃশ্যপট দেখলাম এখনকার সঙ্গে এটার বিরাট একটা ফারাক দেখতে পেলাম। যেমন 8 আগস্ট যখন আমি এয়ারওয়েজে গেলাম, সেখানে প্রায় অর্ধেক সিট আমি ফাঁকা দেখলাম যাওয়ার পথে। কিন্তু এবার যখন আমি থাইল্যান্ডে গেলাম, দেখলাম যে কোনো সিট ফাঁকা নাই। এবং আমি যখন থাইল্যান্ডে নেমে এবার আমি গেলাম 1 ডিসেম্বর থাইল্যান্ডে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওখানে আগের চেয়ে বাঙালির পরিমাণ অনেক বেশি। যেমন ওখানে আপনি সুকুম্বিত 6-3 একটা এলাকা আছে ব্যাংককে, সেখানে আপনার অনেকগুলো বাংলা হোটেল আছে, যেমন মনিকাস কিচেন, স্টার রেস্তোরাঁ, এরকম বাংলা নামে অনেক হোটেল আছে এবং খুবই সুস্বাদু খাবার। সেখানে দেখলাম যে এখন রীতিমতো ওই হোটেলগুলোতে বাংলাদেশিদের ভিড় লেগে আছে। আপনার খাবারের জন্য আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতেছে। সেটা কিন্তু 8 সেপ্টেম্বর ছিল না। তখন আমার কাছে মনে হলো যে এটা একটা নিউজ, যে এখানে আমি দেখি তো তথ্য সংগ্রহ করতে করতে ওখানে অনেক বাংলাদেশির সঙ্গে কথা হলো যে আসলে মানুষ ওখানের পরিস্থিতিটা কি। আমি আপনাকে যেটা এখন জানাতে পারি যে থাইল্যান্ডে আসলে 470টা প্রাইভেট ক্লিনিক আছে, 470টা প্রাইভেট ক্লিনিক। এর মধ্যে 47 হসপিটাল যুক্তরাষ্ট্রের সার্টিফাইড এরকম হসপিটাল। তাদের চিকিৎসা অনেক উন্নত, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তারপরে তাদের যে চিকিৎসা আসলে পর্যটন বান্ধব চিকিৎসা, তারা শুধু চিকিৎসাই দেয় না, তাদের ওখানে যে আকর্ষণীয় পর্যটন এলাকাগুলো আছে, যে কেউ চিকিৎসার জন্য গেলে সেখানে আপনার চিকিৎসার পাশাপাশি তাদের পর্যটনটাও উপভোগ করতে পারে। তাদের যে সেবা, তাদের যে সার্ভিস, সেটা যে কাউকে মুগ্ধ করবে ওখানে। তো এসব কারণে আমি দেখলাম যে আমাদের ওখানে ভিড় বেড়েছে। আমি যেটা 2-4টা হসপিটালের সঙ্গে কথা বলছি, এই 2017 সালের একটা তথ্য আমার কাছে আছে। তখন থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটক এবং হেলথ ভিসা নিয়ে গেছে মাত্র 1.5 লাখ লোক 1 বছরে। কিন্তু এখন যেটা বললো যে গত বছরের তুলনায় 20% পর্যটক বাড়ছে এবং চিকিৎসার জন্য যারা গেছে 20% রোগী বাড়ছে। গত বছরের তুলনায় থাইল্যান্ডে এবার 20% কিন্তু বাংলাদেশি ট্যুরিস্ট বাড়ছে। তো সব মিলিয়ে মানুষ আসলে উপায় না দেখে এখন থাইল্যান্ডমুখী হচ্ছে। এটা আমি সরজমিন দেখে এসেছি, কারণ বিভিন্ন হসপিটাল আমি ঘুরেছি, হোটেল ঘুরেছি, এগুলা ঘুরে দেখলাম যে, এবং বিমানে যাতায়াতের বিষয়টা আমি দেখলাম। এবং যে ট্যুরিস্ট এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। যেমন একটা ট্যুরিস্ট এজেন্সি আমাকে বলেছে 200% ফোন কল তার বেড়েছে থাইল্যান্ডে যাতায়াতের জন্য। এবং বিমান কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান, তারা যেটা বললো যে আগের চেয়ে তাদের যাত্রী প্রায় 30% বেড়েছে এবং থাই এয়ারেরও 10% যাত্রী আগের চেয়ে বেড়েছে। আমি একটু আপনাকে জানতে চাই যে ধরেন যারা থাইল্যান্ড যাচ্ছে, যারা বিমানের টিকিট কিনছে এবং যারা ওখানে পর্যটনের পাশাপাশি চিকিৎসাও নিচ্ছে, এইটা মানে আমি যদি সমাজের স্তর ভেদ করি, এটা একটা স্তরের কথা আপনি বললেন, কিন্তু সমাজে
বিভিন্ন স্তরের মানুষ আছে। আমরা যদি বলে থাকি, আমরা নিজেরাই বলি মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তো একদিকে থাইল্যান্ডের ব্যয়বহুল চিকিৎসা সেবা, এদিকে প্রতিবেশী দেশ ভারতের চিকিৎসা সেবা, হয়তো তারা চিকিৎসা পাচ্ছে, কিন্তু খরচের দিকটা সবাই কি যেতে পারছে থাইল্যান্ডে? না, এটা আপনি একবারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এখানে আসলে আমাদের একটা বড় অংশ কিন্তু একসময় ইন্ডিয়া যেত বাস কিংবা ট্রেনে, সেক্ষেত্রে তাদের অনেক সাশ্রয় হতো। এখন ইন্ডিয়া ভিসা বন্ধ করে দেওয়ার কারণে এই রুগীগুলো কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়েছে। কিন্তু আমরা যদি আরেকটা জিনিস যদি ভারতের সঙ্গে যদি কম্পেয়ার করি, যেমন চেন্নাইতে কিন্তু এয়ারে যেতে 25,000 টাকা লাগে যাওয়া আসা মিলাই, আর থাইল্যান্ডে আপনি 28 থেকে 30,000 টাকার মধ্যে আসা যাওয়া করা যায়। আর আদার্স খরচ যদি বলেন, হোটেল খরচ, খাওয়া দাওয়া, চিকিৎসা খরচ, কিন্তু চেন্নাইয়ের চেয়ে প্রায় 20% কিন্তু কম ব্যাংককে। এই দিক থেকে কিন্তু বাংলাদেশিরা, এবং ওখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, আপনি সঠিক চিকিৎসাটা পাবেন, মানে এই দিক থেকে। আর আপনি যেটা বলছেন যে আমাদের যে নিম্ন আয়ের মানুষ অনেকেই হয়তো বাস ট্রেনে যেত, তাদের বিষয়টা আসলে তাদের তো আর ব্যাংককে গিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর বিকল্প কোনো জায়গায় গিয়ে আসলে চিকিৎসা করার সুযোগ নেই, যেহেতু তাদের সঙ্গে বাস ট্রেনের কোনো যোগাযোগ নেই থাইল্যান্ডের সঙ্গে। সেক্ষেত্রে এই রুগীরা যে, যেমন আপনি ইন্ডিয়াতে 25 লক্ষ লোক শুধু চিকিৎসার জন্য যেত বছরে, সেই রুগীরা এখন ইন্ডিয়া যেতে পারতেছে না। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে চিকিৎসা ক্ষেত্রে। এটা কি বাংলাদেশের চিকিৎসা সেবা না পেয়েই মানুষজন ভারতে বা অন্যান্য দেশে যাচ্ছে? এখন বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা যে খাত আছে, সেটাকে উন্নত করার কি সুবর্ণ সুযোগ বলবেন কিনা এখন? জি, অবশ্যই এটা সুবর্ণ সুযোগ, কারণ এই বড় একটা অংশকে কিন্তু বাংলাদেশ এর চিকিৎসা সেবাটাকে যদি ঢেলে সাজানো যায়, বিশেষ করে প্রাইভেট ক্লিনিকগুলোকে যদি ঢেলে সাজানো যায় এবং ইন্ডিয়া কিংবা ব্যাংককের মানের চিকিৎসাটা যদি দেয়া যায়, তাহলে কিন্তু এই রোগীগুলো আর বিদেশের কথা চিন্তা করবে না। তারা এখানে, যেমন আমাদের এভার কেয়ার আছে, ল্যাব এড আছে, স্কোয়ার আছে, এই এই হসপিটালগুলো কিংবা আরও আদার্স যে হসপিটালগুলো আছে, তারা কিন্তু এই রোগীগুলোকে টার্গেট করতে পারে। এই যারা ভারত যেত এক সময়, সে ভারতমুখী কিংবা ব্যাংককমুখী রোগীদেরকে টার্গেট করে তাদের চিকিৎসার মান বাড়িয়ে, তাহলে কিন্তু আমাদের এই মানুষ কিন্তু আর বিদেশমুখী হবে না। এটা কিন্তু এই সময় বিরাট সুযোগ আমাদের জন্য। আমি মনে করি ভারত এটা আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে। আপনি দেখবেন এর আগে ভারত কিন্তু আমাদের দেশে কিন্তু গরুর মাংস আমদানি কিন্তু বন্ধ করে দিয়েছিল 2012 সালে। এরপর কিন্তু আমরা গরুতে স্বয়ংসম্পন্ন হয়ে গেছি। এখন কিন্তু আমাদের কোনো ভারতের সহায়তা ছাড়াই কিন্তু কোরবানি সম্পন্ন হয়। আমি মনে করি চিকিৎসা ক্ষেত্রেও আমরা যদি আমাদের আমূল পরিবর্তন যদি আনি, তাহলে ভারত আর যাওয়া লাগবে না আমাদের রোগীদেরকে। এটা আমাদের জন্য সুযোগ। এটা গভর্নমেন্টকেও উদ্যোগ নিতে হবে যে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এবং আধুনিক মান, আন্তর্জাতিক মানের চিকিৎসা এখানে যেন কিভাবে দেয়া যায়, সেটা সরকারের প্রতি আমাদের আহ্বান যেন এটা ব্যবস্থা করা যায়। কিন্তু ভারতে যাওয়া বন্ধ হলে তো আরো অন্যান্য দেশ ছিল, মানুষ কেন থাইল্যান্ড মুখী হলো? আসলে এটা নিয়ে কোনো ভাবনা আছে কিনা? জি, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। প্রথমত হচ্ছে আপনার যেমন ভারতের বিকল্প আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে। থাইল্যান্ডে যাওয়ার কারণ হচ্ছে সময় কম লাগে। বাংলাদেশ থেকে আড়াই ঘন্টার পথ থাইল্যান্ডে যাওয়া। এর মধ্যে বিমান ভাড়া অন্য দেশের চেয়ে থাইল্যান্ডে বিমান ভাড়া কম। এর বাহিরে আপনার থাইল্যান্ডে যে হোটেল ভাড়া, আপনি হসপিটাল এরিয়ায় আপনি হোটেল ভাড়া লাগবে আপনার 2,500 থেকে 3,000 টাকায় আপনি ভালোভাবে থাকতে পারবেন, মোটামুটি একটা হোটেলে থাকতে পারবেন। খাওয়া খরচ প্রায় ঢাকার মতোই, আমি নিজে গিয়েছি, আমি দেখেছি বাংলা হোটেলে খাওয়া খরচ ঢাকার মতোই। আদার্স চিকিৎসা খরচ অন্যান্য দেশের চেয়ে, মালয়েশিয়া, সিঙ্গাপুরের চেয়ে কিছুটা কম। এই জন্যই মানুষ, এর বাহিরে ট্যুরিস্ট এলাকা, সেটা খুবই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আছে থাইল্যান্ডে, আপনি জানেন। তো এসব কারণে মানুষ আসলে থাইল্যান্ডটাকে বেছে নিচ্ছে। একদিকে সময় কম, খরচ কম এবং আধুনিক মানের চিকিৎসা, প্রতারিত হওয়ার সুযোগ কম। নানা কারণে থাইল্যান্ডটাকে মানুষ আসলে ভারতের বিকল্প হিসেবে অলরেডি বেছে নিচ্ছে এবং বিকল্প হিসেবে তৈরি করতেছে। আপনি আরেকটা বিষয় জানেন, থাইল্যান্ড কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে। একটা সময় কিন্তু বাংলাদেশের টপ 20-র মধ্যে কিন্তু বাংলাদেশি পর্যটক ছিল না থাইল্যান্ডে। ওইটা অলরেডি কিন্তু চলে আসতেছে এখন। থাইল্যান্ড এই সুযোগটা কাজে লাগিয়ে থাইল্যান্ড কিন্তু অলরেডি ভিসা চালু করেছে 1 ডিসেম্বর থেকে। এখন আমি যেটা শুনতে পাচ্ছি, যেটা সম্ভাবনা আছে, সিলেট এবং চট্টগ্রাম থেকেও থাইল্যান্ড সরাসরি বিমানের ব্যবস্থা করার একটা সম্ভাবনা আছে। এর বাইরে বাংলাদেশিদেরকে টার্গেট করে তারা আরও বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করতেছে। আপনি পর্যটন নিয়ে অনেক জানাশোনা, এই রিপোর্টগুলো করেন।
বাংলাদেশের চিকিৎসা সেবা আগের থেকে নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো হয়েছে এবং অন্যান্য বাইরের দেশ থেকে মানুষজন পড়াশোনা কিংবা চিকিৎসা নিতেও আসেন এমন রেকর্ডও আছে। যদি একেবারে শেষ প্রশ্নের কথা যদি বলি যে বাংলাদেশের পর্যটন খাতেও বিভিন্নভাবে উন্নতি এবং বাংলাদেশের পর্যটনে যা আছে যা বিশ্বের কোথাও নেই, এই সব কিছু মিলিয়ে চিকিৎসা সেবা উন্নত করে পর্যটনকে আরো বেশি হাইলাইটেড করে বাংলাদেশকে কি নতুন সম্ভাবনার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব কিনা, কি বলবেন? যে এই মুহূর্তে আমি মনে করি আমাদের জন্য সম্ভব, কারণ আমাদের সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন এখন নেই। আমাদের এমন একজন মানে ছাত্র আন্দোলনের পর যে সরকার এখন গঠন হয়েছে, তারা কিন্তু আসলে দেশটাকে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই চাইছে। এটা আমাদের জন্য সুযোগ। চিকিৎসা ব্যবস্থা আসলে আগে যেরকম ছিল এখন কিছুটা পরিবর্তন হয়েছে। আমি মনে করি আরও ডেলে সাজানো যায়। আমাদের যে পর্যটন ব্যবস্থাটা আছে, আমাদের যে বিমানের সেবা, আমি যেমন থাইল্যান্ড গেলাম, থাই এয়ারের সেবা বা অন্যান্য বেসরকারি বিমানের সেবার মধ্যে বাংলাদেশ বিমানের কিন্তু সেবার আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশ বিমানের সেবার মান এখনও বাড়েনি। বিমানের সেবা বাড়ানো, যাতায়াত ব্যবস্থা জোরদার করা, পর্যটন এলাকাগুলোতে শক্তিশালী করা, এর বাইরে আমাদের হোটেলগুলোকে ঢেলে সাজানো, তারপরে আমাদের আদার্স, আমি মনে করি সরকার বেসরকারি হসপিটালগুলোর সঙ্গে বসতে পারে এই বিষয়গুলো নিয়ে। বসে আমি মনে করি একটা চিকিৎসা ব্যবস্থা এবং ট্যুরিজমে একটা আমূল পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু এই এই যে আমাদের যে ভারতের বিকল্প আমরা নিজেরাই হতে পারি। জাহিদ ভাই, একটা রিপোর্ট আপনার সঙ্গে সামঞ্জস্য, যদিও এটা ভারতের খবর, আপনার কাছে কোনো তথ্য থাকলে আপনি বলতে পারেন। সেটা হচ্ছে বাংলাদেশের যারা পর্যটন বা আমরা চিকিৎসা নিয়ে যারা ভারত যায়, তারা যদি না যায় বা না যাচ্ছেন না, এই সংবাদে এবং এই পরিস্থিতিতে বিশেষ করে যদি বলে থাকি ভারতের অনেক ব্যবসায় ধস নেমেছে, এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আজকে আমাদের যে লিড নিউজ ছাপা হয়েছে প্রধান প্রতিবেদন, সেটার সঙ্গে আমাদের কলকাতা প্রতিনিধির আরেকটা নিউজ প্রকাশিত হয়েছে। সেখানে বিস্তারিত ভারতের যে ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির এখন বাংলাদেশিরা না যাওয়ার কারণে, সেটা কিন্তু উঠে এসেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে। যেমন আপনি দেখেন আমাদের এখান থেকে যে ট্যুরিস্টরা ঘুরতে যেত কিংবা চিকিৎসার জন্য যেত, তারা কিন্তু শপিংটাও করতো ভারতে। শপিং এবং চিকিৎসা এবং ঘোরাঘুরির জন্য, পর্যটনের জন্য ভারত ছিল আসলে আমাদের অন্যতম একটা প্রিয় স্থান, প্রিয় দেশ। কিন্তু সেটা ভারত আসলে নিজেই নষ্ট করেছে। যার কারণে এখন আপনি দেখেন কলকাতায় কিন্তু ব্যবসায়ীরা বিক্ষোভ করতেছে এবং আপনার সুশীল সমাজ যারা, তারা কিন্তু ভারতের এই ভিসা নীতির কিন্তু সমালোচনা করছে এবং অনেক সাংবাদিকও সমালোচনা করছে। তাদের অলরেডি হসপিটালগুলো এখন খা খা করছে। আমাদের আজকে রিপোর্টে আছে যে দিল্লির চিকিৎসকরা অলরেডি বাংলাদেশে এসে এখন চিকিৎসা দিচ্ছে। সব মিলিয়ে তাদের চিকিৎসা, পর্যটন এবং তাদের যে ব্যবসায়িক পরিস্থিতি, সব কিছুতে একটা ধস কিন্তু নামা শুরু হয়েছে। এটা কিন্তু তারা এখন বুঝতে পারছে। হ্যাঁ, যার কারণে আমি মনে করি বাংলাদেশের রোগীদের চেয়ে ভারতের কিন্তু ক্ষতিটা বেশি হচ্ছে এখানে। আমি মনে করি তারা এই বিষয়টা তারা বিবেচনা করবে। বাংলাদেশ সরকারও তাদের দুই পক্ষ বসে, যেহেতু প্রতিবেশী দেশ, দুই পক্ষ বিবেচনা করে কিভাবে এই বিষয়টাকে আরও সহজ করা যায় কিংবা যে অনড় অবস্থাটাকে কিভাবে শিথিল করা যায়, আমি মনে করি এটা দুই দেশের জন্যই ভালো হবে। জাহিদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আসলে ভারত বাংলাদেশ ইস্যু, একই সঙ্গে থাইল্যান্ড যে আসলেই পর্যটন এবং চিকিৎসার জায়গা থেকে বাংলাদেশিদের জন্যও দারুণ একটি জায়গা, সেটা আপনি দর্শকদের বললেন। সমকাল স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।